কিসের বসত বাটির দেওয়া, মাঝে মাঝে বলছে হেঁকে, এ তোমার কেমন চলে যাওয়া, এ তোমার কেমন চলে যাওয়া। কবি শহীদ কাজী লিখেছিলেন তার যাত্রা কবিতাটিতে। আজ বই তীর্থযাত্রী তিনজন তার্কিক। বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। এক জীবনের কথা এই নামে তার একটি উপন্যাস রয়েছে। ঘুম নিয়ে লিখেছেন ডাক্তারি প্রবন্ধের বই ঘুম। চিকিৎসা জীবনের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন আমার রোগী বন্ধুরা। এর পাশাপাশি দারুণ মুন্সিয়ানার সাথে চালু রেখেছেন ঘুঙুর সাহিত্য পত্রিকা। কবিতার জগতেও তার অবাধ বিচরণ। ঘরণী, বিবস্ত্রগত, যাও কথা যাও এই নামে 3টি কবিতার বইও বেরিয়েছে তার। আজকের এই আবৃত্তি সন্ধ্যা সাজানো হয়েছে এই 3টি কবিতার বই থেকে কবিতা নিয়ে। আর আপনারা জানেন আবৃত্তি করবেন বিশিষ্ট আবৃত্তিকার কণ্ঠযোদ্ধা কাজী আরিফ। আবৃত্তি পর্বে যাওয়ার আগে আমরা হুমায়ুন কবিরের কবিতা এবং কাজী আরিফের আবৃত্তি নিয়ে বিদগ্ধ জনে কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনব। এই পর্যায়ে প্রথমে আমি ডাকছি আমাদের অনেক প্রিয় টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ, সাংবাদিক বেলাল বেগ আসছে শুভেচ্ছা বক্তব্য নিয়ে। কবিতা এমন একটি বিষয় যে এটা কোনো কুল কিনে দেয় না, সেই জন্য ওটার ধারে কাছে আমি যেতে চাই না। কিন্তু আমি প্রথমে একটা কথা বলি, এই দুনিয়াতে আমার সবচেয়ে বেশি পছন্দের মানুষ হচ্ছে কবিতা। তার একটি কারণ বোধ এ হতে পারে, অতি ছোটবেলায় আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে বাবার বাড়ি যায়, এই যে সুর এবং ছন্দ বাঙালি কিশোর কিশোরীদের মনে ঢুকে যায়, তারপরে এটা আজীবন চলতে থাকে। আমি আমার MA পাস করেছি আমি লাহোর থেকে। তো লাহোরে তখন আইয়ুব খান আজম খানকে অন্তরীণ করেছিল। তো আজম খান বলছিল ঠিক আছে করো অন্তরীণ, তোমার একটা শর্ত যে এখানকার যে বাঙালি ছেলেগুলো পড়তে এসছে তাদেরকে প্রত্যেক রোববার আমার বাসা আনতে হবে। সুতরাং প্রত্যেক রোববার একটা সরকারি গাড়ি আসতো আমাদেরকে ওখানে নিয়ে যাওয়ার জন্য আজম খানের বাসা। জেনারেল আজম খান আপনার নিশ্চিত মনে আছে। ওই সারাদিন ওই লোক বাসা গেলে তা অনেক রান্না বান্না হতো, আমরা সারাটা দিন ধরে খেতাম টেতাম। ভিতরে অনেক ফুর্তি ফার্তা জায়গা ছিল, দোলনা ছিল, ফোয়ারা ছিল, সবকিছু অসাধারণ একটা সুন্দর পরিবেশ, খুব ছায়া ঘন। তো একদিন আমাকে বলে, বিলাল, ইউ ডোন্ট রাইট পোয়েম? তা বললাম যে নট এক্স্যাক্টলি। No, I don't believe it. Why? No, I simply cannot believe that a boy of 18 years will not write poems in Bangladesh. চিন্তা করে কি চমৎকার অনুভূতিটা নিয়ে গেছে আমরা। সাংঘাতিক পছন্দ করতেন বাঙালির শহরটাকে। এখন কথা হচ্ছে আমরা কাব্যপ্রিয় বা হলাম কেন? আপনি খেয়াল করে দেখেন যে
যে আমাদের এই এখন তোমরা শিল্পায়ন, দূষায়ন, এই হাবিজাবি এসব ধরার আগে এই যে অসাধারণ প্রকৃতিটা ছিল, পাখির কলকাকলি মুখরিত, ওই অসাধারণ পরিবেশের মধ্যে যে জাতিটা বাস করত, সেই জাতির কিন্তু একটা অত্যন্ত অসাধারণ জাতি। এই অসাধারণত্ব বাইরের লোকেরা আমাদেরকে বলেছে যে আমরা একটা অসাধারণ জাতি, আমরা একটা টের পাই। ধীরে ধীরে যখন আমরা টের পাচ্ছি, তখন আমরা চারপাশে তাকিয়ে দিকে আনি, তাই তো এই যে মন্দির কাছে বসে আছে একটা অসাধারণ লোক, কথায় কথায় আপনাকে হাসি দিতে পারবে, কথায় কথায় ছন্দময় দেব, এখানে আর সব কবিরা বসে আছে। আপনার প্রত্যেকে কি অসাধারণ মানুষ আপনাকে কল্পনা করেছেন? কোত্থেকে কথা এসে ভিড় করে তারপর একটা কবিতা লিখে দেন, এবং কবিতা লিখলে একদম বললো বাহ। হ্যাঁ, যেমন এই ফাঁকে আমি একটু বাহাদুরি নিয়ে নিতে পারি। সেটা হচ্ছে যে আমার একবারে যেহেতু মনের ভিতরে চুলকার ছিল, তো আমি আর কয়েক লাইন লিখে ফেললাম। আমি একটু আগে দুজন কবিকে শোনালাম, তারাও আমাকে বাহ বলেছে। সেটা হচ্ছে কেউ দিতে চায় নাও, কেউ নিতে চায় দাও, আমি কেবল ভালোবেসে নিতে চাই। আমি এই ভূমিকাটা দিলাম যার জন্য তিনি অবিকল এই কথাটাই বলেন। তিনি হচ্ছেন ডক্টর হুমায়ুন কবির। তার সঙ্গে আমার যে পরিচয় সেটা হয়েছিল আবু রায়হান, তার হাতে একটা বই ছিল, সেগুলো বেরোলো, এটা আমাকে আপনার জন্য দিলাম। তো বইটার শিরোনাম আমি কিছু বুঝলাম না, তীর্থযাত্রী তিনজন তার্কিক। তো আলাদা আলাদা প্রত্যেকটা শব্দ বুঝলাম, তীর্থ আচ্ছা ঠিক আছে, যাত্রী বুঝলাম, তিনজনও বুঝলাম, তার্কিক বুঝলাম, তার্কিকটা বুঝলাম না, ও তিনজন তার্কিক নিয়ে কি হতে পারে। আমি বইটা পড়তে আরম্ভ করলাম। তারপর আমি মানে পড়তে পড়তে আমি উদ্গ্রীব হয়ে শুনছি, বসে আছি, কখন কল্পনা শুরু হবে। হ্যাঁ, বইটা শেষ করে ফেললাম, কল্পনা হয়নি। আমি মনে করি আমাদের এই বাংলাদেশের বাংলা সাহিত্যে হুমায়ুন কবির সাহেবের ওই বইটা একটি অসাধারণ বই, যে তিনি জীবন দর্শনের উপরে গুলতানি মেরে কি চমৎকার করে কথা বলতে পারেন, অসাধারণ। তখন আমি বুঝলাম যে ইনি একজন অত্যন্ত পাওয়ারফুল মানুষ, এবং ওই একটা বই পড়ে আমি তার ভক্ত হয়ে গেলাম। শুনলাম উনি ডাক্তার, এইটা আমার মাথা খারাপ করে, ডাক্তার যদি কাজ করে তাহলে তো ভালো ডাক্তার না নিশ্চয়ই। ওমা পরে ফোন দিলাম যে ডাক্তারও নাকি সে 5টা না কটা ডিগ্রি আছে তার। এখন এত মহাভাবা কিছুতে মিলাতে পারছে না, কোনটা বড়। তারপরে এর জন্য কবিতার বই, মানে কবিতার ছোট ছোট কবিতা। তারপর আমি তার দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে যে এক জীবনের কথা। এক জীবনের ওই উপন্যাসটা আবারও আমার কাছে মনে হলো যে শরৎচন্দ্র হোল ভলিউমটা একটা বই মধ্যে নিয়ে আসছেন। শরৎচন্দ্রের সমস্ত সাহিত্যের উনি একটা বই মেয়েকে নিয়ে এসে বাঙালি জীবনের কথা বলেছেন, কেমন করে 47-এর পরিবেশটা এসে আমাদের এই বহু বছরের প্রশান্ত যে জীবনটা, সে ধারাটা কেমন করে বদলে গেল, সে কাহিনীতে আসলো। তখন আমি এই ভদ্রলোকটা একেবারেই কেনাগেলাপে হয়ে গেল। আমি তার সাহিত্য আলোচনার অন্যদিক যাব না,
তারপর সাহিত্যের প্রতি তার অনুরাগের যে ব্যাপারগুলো আপনারা শুনলেন যে উনি ঘন ঘন অনেকগুলো বই লিখে ফেলেছেন, এবং তিনি যখন কবিতার হাত দিলেন তখন মনে হচ্ছে উনি এখন মতো ওই জাতীয় কাজগুলোর মধ্যে আর সময় দিতে চান না। কারণ কবিতার একটা সুবিধা হলো দুটো লাইন বললে অনেক কথা বলা যায়। চুলতার কবেকার অন্ধকার বিদিশার দিশা, এখন এটা যদি রচনা লিখতে বলতে তো বিশাল হয়ে যাবে, অর্থাৎ এক কথা বলে দিলে। হ্যাঁ, হুমায়ুন কবিরের সেই ক্ষমতাটা আছে, ছোট ছোট কথায় বড় বড় ব্যথার কথা উনি বলতে পারেন, ছোট ছোট কথায় অসাধারণ সুন্দরকে তিনি তুলে আনতে পারেন। এবং আমার খুব ভালো লাগছে এই সজ্ঞান যে কবি নিজকে আবিষ্কার করেন এবং সজ্ঞানে প্রকাশ করেন, তিনি আসলে আমাদের প্রতি একটি অনুগ্রহ করেন। উই লাভ হিম। হুমায়ুন কবির আমাদেরকে ভালোবাসতে শেখাচ্ছেন। এই আজকের এই বিশ্বে, এই দাপাদাপের বিশ্বে, যেখানে মানুষ মানুষের শত্রু হয়ে যাচ্ছে, যেখানে খুন দখল লুট এই দিয়ে মানবতা আজকে অসহায় হয়ে যাচ্ছে, সেখানে আমরা তাদের কণ্ঠস্বর শুনতে চাই। হুমায়ুন কবির সাহেব, আমি এতক্ষণ আপনার ভক্ত হিসেবে সামান্য কিছু বললাম, ভুল হলে মাফ করে দিন। আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব বেলাল ভাই। আমরা সবাই বক্তৃতা যে এত হৃদয়গ্রাহী হতে পারে এটা জানা ছিল না, পিন পতন স্তব্ধতায় শুনলাম। এরপরে মঞ্চে আহ্বান করছি প্রবাসের অন্যতম কবি এবং কলামিস্ট ফকির ইলিয়াসকে। সুধীবৃন্দ, মঞ্চে আসছেন কবি ফকির ইলিয়াস। আপনাদেরকে একটু ওয়ার্ম আপ করি। আমার ওই আবু রায়হান যে কোনো গল্প শুরু করার আগে বা যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে আমাদেরকে কিছু কিছু চুটকি শোনায়। তাহলে গল্পটা শুরু করার আগে একটা চুটকি বলিনি, আমি এটাকে বলি ওয়ার্ম আপ। আজকে এই অনুষ্ঠানে এই মঞ্চে ওরে কিন্তু আসার কথা ছিল। সে স্বভাবতই একটু লাজুক, আবার তাকে ধরিয়ে দিলে এমনভাবে কথা বলতে থাকে যে ওটা আর শেষ করতে চায়। তো আমার কবিতা পড়া সম্পর্কে আমার এক ভক্ত আমাকে বলছিল যে আমি কবিতা পড়ে আমি যাচ্ছি, তো বললো ভাইজান আপনার কবিতা এমন কিছু কিছু ছিল যা আমি ঠিক ফলো করতে পারি। আমি একটু বিব্রত হয়ে তাকে বললাম যে হতেই পারে, কারণ ওই ওই কবিতাগুলো আমিও ঠিক বুঝে উঠতে পারি। তো এতে করে আমার এক দিক। আর এই আরেকবার এক চিত্র পরিচালক আমাকে বললেন, এই ধরুন মিঠু, সে তো ছবি টবি তৈরি করে, আমাকে বলছিল যে আচ্ছা আপনি আমার ছবির সংলাপ তৈরি করে দিন, আপনি তো অনেক ছবির সংলাপ তৈরি করেছেন। আমি তাকে বলেছি হ্যাঁ সংলাপ তৈরি করেছি, কিন্তু ছবিগুলো তো সব নির্বাক ছিল।
তা আমার অবস্থা আজকে এখানে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রায় দোটানার মধ্যেই আমি একটু আগে নিরু বলে গেল নাট্যকার, এবং নাটকে কিছু কাজ টাজ করি বলেই হয়তো এসব অভিধা ওরা দেয় মাঝে মধ্যে, আমারও ভালো লাগে শুনতে। তো আমি যেভাবে ওসব পাতা উল্টাচ্ছি তাতে আমার খুব নিজেকে খুব সুবিধাজনক অবস্থায় মনে হচ্ছে না, তবুও আমি আজকে আমাদের বন্ধু, আমাদের যার কণ্ঠশৈলীতে আমরা সবসময় মুগ্ধ থাকি, সে হচ্ছে কাজী আরিফ। মূলত আজকের এই অনুষ্ঠানটি ডক্টর হুমায়ুন কবির, যদিও কবি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন, কিন্তু মূলত সারাক্ষণ উপস্থিত থাকবেন কাজী আরিফ এবং আপনাদেরকে সেই কবিতা শোনায়। আমি আসলে একটু সানে নজর করে একটু ধরিয়ে দিচ্ছি, শুরু করি। আমরা বেঁচে থাকি আমাদের সমকালীন অভিজ্ঞতার মধ্যে, এও তো এক সময়। জানি আদ্যান্তকাল প্রবাহের পরিসরে প্রকৃতি ও প্রেম, ঈর্ষা বা ব্যক্তিকালে দেখি অন্য এক সময়ের মধ্যে ভাসমান। আমাদের সমাজে যারা সম্পর্ক সূত্র তৈরি করেন, লিখতে পারেন, কবিতা বলতে পারেন এবং সময় চেতনায় আমাদের মধ্যে সাধক হয়ে যান, তিনি অপরিহার্য করে তোলেন নিজেকে প্রকৃতি, সমাজ ও সময়ের ভূমিকা। চিহ্নের প্রয়োগে তিনি তুলে আনেন অনেক লুকোনো অর্থ। ভেঙে যায় আমাদের অনেক পুরনো ধারণা। একটু আগে ফকির ইলিয়াস বললেন যে তিনি কবিতাগুলো বোঝেন না, বা কবিতাগুলো যেভাবে তিনি চেয়েছেন সেভাবে লেখা হয়নি। আমরা হয়তোবা আরিফের কণ্ঠশৈলীতে তুলে আনা শব্দে আমরা হয়তো কবিতার আরো কাছে যেতে পারবো বলেই আশা করছি। কারণ আমরা জানি আজকের এই অনুষ্ঠানটিও আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে একজন কবিতা কিভাবে শব্দার্থের সৌন্দর্যের অনুপক্ষে আমাদেরকে মুগ্ধ করে। কবিতা হুমায়ুন কবির নির্মাণ করেছেন তত্ত্ব, মনস্তত্ত্ব, শব্দার্থ, অলঙ্কার, মিথ সবগুলো দিক নিয়ে। স্বর্ণকণ্ঠ সব্যসাচী পুরস্কার প্রাপ্ত কাজী আরিফ আবৃত্তির মধ্যে আমাদের কবিতার অন্বেষণে সাহায্য করেন এবং নিবিড় বিশ্লেষণে কবিতার শরীর করেন। কবি হুমায়ুন কবির বলেন, গভীর অচিন অন্তর্জাল যে জালে ধরা পড়ে সমুদ্রে বাতাস। সবশেষে বলেন, অযথাই খুঁজে বেড়ান জঙ্গলের ঘ্রাণ। আজকে সেই জঙ্গলের ঘ্রাণ আমাদেরকে অনুভব করাবেন স্বর্ণকণ্ঠ কাজী আরিফ। জগত শক্তি কিছুটা ধীরে হয়ে গেছে, আমারও যেমন, আরিফেরও তাই। আরিফ এই কবিতার মধ্যে এবং তার কণ্ঠে খণ্ডকালে মানুষ সমস্ত অতীত আর ভবিষ্যৎকে স্পষ্টতর বর্তমানের কাছে তার কণ্ঠশৈলীর মাধ্যমে
তুলে আনেন হুমায়ুন কবিরের কবিতা। আমি একটু ধরিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম। সবার ঘরে বিবস্ত্র কতর, অসময়ে উন্মুক্ত কবর, বাতাসে আতর লোয়ান, সুললিত সুরেলা জোয়ান। শুয়ে আছে লাশ, শুয়ে আছে দেহ জোড়া, পাখি ঘরে ফিরে আকুলায়। দেহ থেকে লাশ, মাটি থেকে ঘাস, শূন্য থেকে চক্রবাকে মহাশূন্যতায়। লাশ কেন বলো হে বিভুক্ষ দেহ? দেহ কেন বলো হে মরণ বা মাটি? সবাধারে বিবস্ত্র কতর, অসময়ে উন্মুক্ত কবর, বাতাসে আতর লোবান, সুললিত সুরেলা কোরআন। শুয়ে আছে লাশ, শুয়ে আছে দেহ জোড়া পাখি ঘরে ফিরে আগুন কুলায়। দেহ থেকে লাশ, মাটি থেকে ঘাস, শূন্য থেকে চক্রবাকে মহাশূন্যতায়। লাশ কেন বলো হে বিভুক্ষ দেহ? দেহ কেন বলো হে মরণ বা মাটি? এই দেহ, এই মাটি, শুরু শেষ, সুখে দুঃখে বিপ্রতীপ তামাদি জীবন। সবাধারে বিবসন সুবর্ণ স্মরণ। অবশেষে দেখা হলে ছায়ার আড়ালে বলে, এতদিন কোথায় ছিলেন? কায়াহীন একজন চিরচেনা মন। শুয়ে আছে লাশ, শবদাহ কিংবা কবর, কি বা আসে যায়? অনন্ত কাফেলায় শরিক বিবস্ত্র কতর, বাড়ি ফিরে যায়, বাড়ি ফিরে যায়। অপেক্ষায় আছি আমি, উপবাসী জন, অতি অকিঞ্চন। অপেক্ষায় আছি সেই সকাল থেকে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। হে প্রিয় অংশমতি, তালুতে লুকিয়ে রেখেছি ললাট রেখা, যতনে রেখেছি তুলে শুভ্র বসন, সুগন্ধি চন্দন, ঠিলা ভরা আচমন জল। না জানি কখন শুনে দরজায় কড়া নাড়া। তৃতীয়া তিথির মোম জ্বলা রাতে দুপাকু বাড়াই দিও পরম প্রিয়, আর শীতে দেখিব তোমার বিম্বিত মুখ। পৃথিবী কাঁপুক, ধুলি ঝড়ে মুছে যাক আগ জনমের দাগ। তোমাতে আমাতে আলিঙ্গন, আহা কি থর থর ভালোবাসা, শূন্যে শূন্যে শিহরণ। অর্থহীন সব কথারই কি অর্থ ধরতে হয় সবসময়? এইসব হিজিবিজি সব কথারই কি মানে হয় সব সময়? ছেলেবেলায় দেখেছিলাম কাশতে কাশতে মরতে বসা বুড়োটিকে। এই একটা প্রশ্নই করেছিল বুড়ো, ঘুরিয়ে ফিরিয়ে বারবার ডেকে। এখন মনে হয় কথাটার গূঢ় কোনো অর্থ ছিল নিশ্চয়। অর্থহীন কথার বুঝি মানে হয় সময় সময়। বহুদিন পরে জানতে ইচ্ছা হয় কি এমন কথা ছিল জমা তার অপেক্ষায় অর্থবহুল মরণ সজ্জায়। যাবার আগে আধো ঘুম আধো
রাতও জেগে কাটিয়েছি আরো 5 দিন। একজন মাঝে এসে বলে গেছে, বাকি আর নেই বেশি দিন। মনে মনে হিসেব করে কত কি আছে আরো বাকি, দেখলাম ছেলেটিকে চিঠি লেখা, কবিতাটা শেষ করা, আর কত কি। সময় হয়নি তার অচেনা বন্ধুটির সাথে কথা বলিবার। এই ঘরে একদিন এই সেই সবুজ বালক ঘরে ঢুকেই অবাক, বিস্ময়, মুগ্ধতায়, দ্বিধা ও দ্বন্দ্বে, সুখে ও অসুখে, আশা নিরাশায় কাটায় সময়। হায় রে সময়, একে একে আসে যায়, হাতে ঘড়ি দিন, মিছিল, স্লোগান, দূরদর্শন, কবিতা, কীর্তন। সারাটা সময় গেল যে কখন। বিকেলের হালকা রোদ্দুর এখন জানালার পাশে, ক্লান্ত হয়ে বসে পড়ে সে। কেমন যে বুড়িয়ে গেছে, অপেক্ষায় আছে। সন্ধ্যা নেমে এলেই বাইরে বেরোবে সন্ধানে, সাদা পিরহানে। হঠাৎ মনে হলো জীবনের নামটা ভুলে গেল কবে। তসবি বোনার মতো গুনে যাবে 1, 2, 3। একটি সকাল, একটি বিকেল, একটি দিন। প্রথম স্কুল যাওয়া, প্রথম সার্কাস কোণে দেখা, প্রথম চুম্বন। হায় রে জীবন, হায় রে জীবন। বাতাসের সাথে ঘর, পিছলে পড়েছি কাদায়, আটকে আছে দেহ। উপরে আকাশ কালো, একটা ধূমকেতু উড়ে গেল। অশান্ত হাওয়ার দাপুট সংসন টানে। কে জানে কি আছে সামনে, পেছনে, নিচে। একটা শকুন ছিল বামে, এখন কি আছে? দৃষ্টি উপরে ধরা, শূন্যে আকাশ, তবে শূন্য বলি না তারে। আকাশ ভরা বাতাস, আহা এতদিন কাটিয়েছি না দেখে দেখে। রাত্রি অন্ধকার, ধ্রুবতারা জলে, বাতাসের গন্ধ আসে, বাতাসের মিষ্টি স্বাদ। আগামীকাল বাজবে সাইরেন। দৃষ্টি তখনও আকাশে স্থির, শুধু বাতাসের গন্ধ নেই আর। বাতাসের ধরেছি বুকে সারাটা জীবন। ভালোবাসি তাকে এত, বুঝি নাই তার শেষ চুমুটির আগে। ভালোবাসি তারে। নিয়ে চলো। পৃথিবীর মানুষেরা হাত তুলে দাঁড়িয়েই আছে। নিয়ে চলো যেখানেই নিতে চাও। সুবোধ নীরবে হেঁটে যাব আমি। গভীর সাগরে একা একা হেঁটে যাব, বিষণ্ণ বাউলের মতো। হু হু করে বাতাস বয়, চুল ওড়ে, গামচিল উড়ে যায় সাঁই সাঁই। চলে যাব উত্তরে, অরণ্য সবুজ বনানীর দেশে। বৃক্ষ চেতায়, বিলাপ ছড়ায়, অশ্রু ছড়ায় পাখি। চলে যাব দক্ষিণে সমুদ্র সৈকতে। নদীর মোহনা থমকে দাঁড়ায় ক্রন্দ শিল্পবতী। পৃথিবীর মানুষেরা কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। নীরবেই হেঁটে যাব আমি। নিয়ে চলো যেখানে নিতে চাও। নীরবেই হেঁটে যাব আমি। নদীকে কাঁদিও না আর। একদিন ভৈরবী সকাল, বাংলার সেতারের সুরে বিটোফিনের হাত। একদিন হলুদ বিকেল,
বাংলার সরিষার খেতে ভ্যান গগের তুলি, বাংলার সেতারের সুরে বিটোফেনের হাত। অরণ্য বিনাশ শেষে অবশেষে নদীর কাছে এলে, নদীকে কাঁদিও না আর, ক্ষান্ত হও, এতটুকু জল বাকি জলাধার করেছে ধারণ। তোমার আসছে বাড়ির চিঠি। খণ্ডচিন্তা। সেই কবি একদিন সুফলা পৃথিবী দেখেছিল। সুনীল আকাশ, মেঘ টইটুম্বুর উর্বশী মাটি, সতেজ ফসল, আদিগন্ত কোলাহল, পাখিদের, মাছেদের, ফুলেদের, নদীদের। একই শূন্য বিরান এখন বৃষ্টিবিহীন তপ্ত খরদাহ মাটিরে কাটায়, বনভূমে ধুম্র ছড়ায়, বৃক্ষ কাঁদায়, চোখের জলের মতো ধীরে নদীও শুকায়। সবগুলো কবুতর উড়ে গেছে শহর ছেড়ে, বোমার আওয়াজ যেন মেঘের গর্জন। এই কোন পৃথিবীতে নিয়ে এলো বলো? চারিদিকে মৃত্তিকার শস্যের লড়াই, শূন্য জননী জঠর, দুগ্ধহীনা স্তন, মহাজনে মন আমার আসল স্বভাব। কোনো সময়ই মন স্থির করতে পারো না কি চাও। কথাটা হয়তো ঠিকই, ডাক্তার বাবুটি মনে মনে বলল। জানালাটা এবার ভেঙচি দিল হঠাৎ। মাছিটা আবার নাকের উপর উড়ে এসে বসল। বাইরে করা রোদ্দুরে ঘুমটাও গেল। শটটা কোমল করে ডাকলো, এই এদিকে একটু এসো না। শুরু এর শেষ। একটা মেঘ ভাসতে ভাসতে অবশেষে বৃষ্টি হয়ে নেমে আসে মাঠে। মাঠের কোণে তুলা ওড়ানিয়া শিমুল গাছ, মগডালে শালিকের বাড়ি, কিচিরমিচির নবজাত ডাক, ছা পাখিটির মুখে খাবার তুলে দেয় মা। গায়ের ওমে তার বাষ্প হয়ে আকাশে মিলায় বৃষ্টির জল। ছাতা মাথে এঁদো পথে ঘরে ফিরে জেলে, মনে তার নয়া গোনা জাল, বউটির নতুন শাড়ি, আসছে হপ্তায় ঈদের বাজার। কি জানো কি হবে, গলা ছেড়ে গায়ে, দয়াল রে কি নামে ডাকবো তোরে। এইসব যাবতীয় ইহ আর পর, এইসব যাবতীয় ইহ আর পরজীবনের শুনশান সরল যোগান। ভাবতে ভাবতে, গাইতে গাইতে, আর বৃষ্টির জলে নাইতে নাইতে অবশেষে ঘরে ফিরে দেখে উঠোন সয়লা, পাত ভাঙা বন্যার জলে, দাওয়ায় উঠেছে পানি। বউটি পড়ে আছে চৌকির পরে। উঠোনে হেলে দুলে সাঁতরে ঘুরে রাজবংশী এক কেউটে সাপ। বছর ঘুরে আবার বর্ষা আসে, ডুবে যায় মাঠ ঘাট গোরস্থান। মাছ ধরতে যাবে না সে আজ। ইঁদু জলে নৌখানা লগিতে বেঁধে গান গেয়ে কাটবে সকাল সারাটা বিকেল। কোথায় ছিলি রে দয়াল, কিংবা তোর ধাম? কি দয়া করিলি রে তুই আমারে, জোড় ভাঙা পাখি আজও জপি তোর নাম। কি বশ করিলি রে তুই দুঃখী আমারে, দয়াল রে ও দয়াল। অনেক বছর আগের গল্প। অনেক বছর আগের কথা। অবরুদ্ধ শহরে তখন উন্মত্ত আলবদর। 3 দিন 3 রাত পার। আবার পড়ি, একটু ছুটে যায়, চোখ ছুটে যায় অনেক সময়।
হয় কি এখন তো দৃষ্টি তো কমে আসছে আস্তে আস্তে, এখন তো ওইখানে তো আমি দেখতে পাচ্ছি কিন্তু চোখগুলো দেখতে পাচ্ছি না। তো এইটা হচ্ছে চালসেও ঠিক না, 40-এ চালসা হয়, তার উপরের দিকে যখন যেতে থাকে তখন কি চালসে থাকে? তো সেই জন্যই অনেক সময় চোখ চলে যায় পাতা থেকে, অক্ষর থেকে, শব্দ থেকে, বাক্য থেকে, পয়ার থেকে অন্য কোনো জায়গায় ছুটে চলে যায়, বুঝতে পারি, টেনে ধরতে চাই, যখন ধরতে পারি তো ধরতে পারি, আর যখন ধরতে পারি না তখন ছিটকে দরজা খুলে বাইরে চলে যায়। অনেক বছর আগের গল্প, অনেক বছর আগের কথা। অবরুদ্ধ শহরে তখন উন্মত্ত হয়ে গেছে, কিন্তু হবে কিন্তু উন্মত্ত। এটা কি ক্লান্তির জন্য? এটা কি অনেকক্ষণ পড়ার জন্য, অনেক বয়স বাড়ার জন্য? আমি তো এক নাগারে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা পড়ে অভ্যস্ত। আজকে দেখলাম যে গলাটাও দেবে যাচ্ছে ভেতরে, অনেক অনেক ধরনের। কিন্তু সাধারণত চা কফি 1.5 ঘন্টা আগে খাওয়া দাওয়া সব একটা স্তরে যাওয়ার জন্য ভাত করে রেখে দিই, এটা হচ্ছে আমার নিয়ম। কিন্তু আজকে দেখলাম গলাটাকে ওপরের দিকে আনতেই পারছি না, কোনোভাবে গলাকে সবর্ষে আনতে পারছি না। এটার জন্য কতগুলো আমার নিজের কাছে নিজেরই ব্যাখ্যা আছে। তার একটা হচ্ছে যে আমার উপরে অনেক ধরনের ওষুধের প্রতিক্রিয়া, ক্রিয়া এগুলো চলছে। তার উপরে রক্তের যে ব্যাপারগুলো আছে, একটা অলিন্দ থেকে আরেকটা অলিন্দ, একটা ভাল্ব থেকে আরেকটা ভাল্বে যখন যায়, এই ভাল্বের কোনো একটা জায়গায় মোবাইল করে ভালো বুঝবেন, আপনারা যারা ডাক্তার আছেন এখানে তারা বুঝবেন, যাওয়ার সময় বিশুদ্ধ আর দূষিত রক্তের সংমিশ্রণ ঘটে যায়, তাতে কিন্তু হঠাৎ হঠাৎ কিন্তু একটা আচমকা টান পড়ে। এই জন্য ওরা অস্ত্রোপচারের কথা বলেছে, আমি সাহস পাইনি, কারণ একবার অস্ত্রোপচার করেছি, একবার না 2-2বার করেছি, কিন্তু তৃতীয়বারে ওরা বলে যে বাঁচারও সম্ভাবনা বেশ এদিক ওদিক, এপাশ ফিরলে ও পাশে পড়ে যেতে পারি। এভাবে দেখলাম যে কয়েকদিন বাঁচি সে কয়েকদিন যাই থাকে। তো অনেক বছর আগের গল্পটা শোনাবো না, এটা যুদ্ধের কবিতা ছিল, ভালোই ছিল, গলাতে তুলতে পারলে আপনাদেরও শোনা হতো, আমারও বলা হতো যে কবিতাটা আমি পড়েছি। পাতা রং পৃথিবী, এটা হুমায়ুন কবিরের একটা সিডিতে আমি কণ্ঠ দিয়েছি, ওটাতে আছে কবিতার ক্যাসেটটার নামই বোধ হয় পাতা রং পৃথিবী। তুমি কোন রূপবান রূপবতী মেয়ে, কাঁপনে বিকানো রানী, গুণজলে মেয়ে, ছল ছল ঠিলা কাকে চকিত চরণ, নদী তীরে বুনে এলে সোনালি স্বপন, ফিরে এলে এলো চুলে চিবুকে শিশির, তোমাকে ভীষণ লাগে সোহাগে মতির। বনফুল, বুন পাখি, কাকলি কুজন, পৃথিবী পড়োশি তোমার কধুলি সুজন, কাজল নয়নে ভাসে জোছনার গাথা, ডাহুকের কুড়ে ঘর দোয়েলের কথা, বারিক তারাও ফিরে সিঁথিতে সিঁদুর, দেখিনি প্রিয় মুখ আঁখি অন্তপুর, পাতা রং শাড়ি পরা পৃথিবীর মেয়ে, আধুল আছে মৃদু তুমি শিশিরের চেয়ে। 71-এর দিকে অবরুদ্ধ ঢাকায় সেদিন ক্রমাগত কারফিউ। খবর পেলাম তোমার জ্বর, দেখতে গেলাম, ফুল নয়, গুটি কয়েক প্যারা,
কি যে খুশি হলে, জ্বর নেই না, আদৌ হাসি, গালের টোল, মোমের আলোয় চিকচিক চোখ। বৃষ্টি ভেজা অন্ধকার রাত, কারফিউ মানে না কুকুর, ঘেউ ঘেউ, জল ছাটা সাঁজোয়া বহর। মাঝ রাতে টিপে টিপে ঘরে ফিরে দেখি জেগে আছেন মা, মৃদু আলোয় তার মৃদুতর স্বর। এত রাত কোথায় সিলি বাঁধা? সেই শেষ দেখা। আকাশে নিশান ওড়ে, মুক্ত শহর। এবার দলে দলে ঘরে ফিরে চলা। শেষ ট্রেন চলে গেছে কবে। বসে আছি তবু প্রিয়তমা তুমি, তোমার চোখের ছায়া হ্রদ হয়ে ভাসে আজ। সারাটা বিকেল যেন পাশে বসে আছো। মিছিলের পরে কথা ছিল, মিছিলের পরে দেখা হবে মধুর ক্যান্টিনে। একটু থামা, তারপর হেঁটে হেঁটে ডিসকোর্স। কিছুই হলো না। ভরা বৃষ্টির কাক ভেজা দিন, মিছিল বাতিল। রাজধানী ফাঁকা, এক হাঁটু জল, স্থবির সময়। বিকেলের পর আকাশ ফর্সা হয়ে উঠেছিল ঠিকই, রাস্তার পানিও নেমেছিল ধীরে, তবু মিছিল হলো না। কত কথা ছিল, কিছুই বলা হলো না। সন্ধ্যা ঘন শহরে সেদিন আবারও কারফিউ, সাইরেন। না, পূর্ণিমা ছিল না সেই বৃষ্টিবিধুর রাতে। ছিল বিজলিবিহীন সমর শাসন, রেডিওতে ঘোষণা শোনা, চিলেকোঠায় মোমের আলোয় পোস্টার লেখা, স্বৈরতন্ত্র নিপাত যাক, টিনের চালায় আকাশ ভাঙা জল ছমছম, মনের ভেতরে উড়ানি চর। কাল সকালে আবার হরতাল। ট্রান্স নেই, তাস নেই, রাজধানী কাঁপানো জঙ্গি মিছিল, টকবক টকবক। বারুদ হৃদয়ে কাকাতুয়া। তোমার সাথে হয়তো আবারও কিছুটা সময়, আবারও দুটো কথা হবে মিছিলের পরে, হয়তো হবে। চিঠি আমার মাকে। গেল মাসে পাঠিয়েছিলাম মেঘদূতের চিঠি। ফেরত চিঠির দিন ফুরালো, একলা মনে হাঁটে। মেঘের ওপর মেঘের ধোঁয়ায় তোমার অচিন বাড়ি, এতই দূরে যায় না সেটা ডাক পিয়নের গাড়ি। বলো তো আজ তোমার কাছে কেমনে পাঠাই খোঁজ? সকাল বিকাল আকাশ দেখে সময় কাটে রোজ। নাইওর যাবার শখ ছিল খুব তোমার, চার বেহারার পালকি চড়ে গেলে। গাছ গাছালির শখ ছিল খুব তোমার, হাসনাহিনার মাথার কাছে পেলে। পাক পাখালির শখ ছিল খুব তোমার, বউ কথা কও ডাকলো বসে ডালে। মেঘের পরে মেঘ নেমেছে উড়াল পরীর দেশে, রাতও না দিনও না আলোয় আধার মিশে। কোথায় গেলে হাওয়ায় মিশে কোন পাগলের দেশে? কাহার মোহন বাঁশির ডাকে ছুটলে নিরুদ্দেশে। বান্নি থেকে এনেছি কাল কাজল কালির মাটি, দাওয়ায় বসে শান দিয়েছি
চিংলা বাঁশের কাঠি। দুপুর রোদে শুকিয়ে নিলাম বটের পাতার বই। তোমার জন্য লিখব চিঠি, নাম ঠিকানা কই। মাটির ঘরের মাটির মেয়ে, মাটির গন্ধ নিয়ে পাক পাখালির কলরব আর গাছ গাছালিরই ছায়ে যতই লুকাও অবাক দেশে অলিক পরীর মতো আমার চিঠি পৌঁছাবে ঠিকই, পাবে সময় মতো। ভালোবাসার যুদ্ধবিরোধ। তোমার সাথে যেদিন প্রথম দেখা, তখন যুদ্ধ সবে শেষ হয়েছে। চারপাশে জলপাই রঙের গাড়ি, জলপাই রঙের তাঁবু, রাস্তাঘাট, রেস্তোরাঁ, সর্বত্র শুধু জলপাই রঙের ছড়াছড়ি। আর এমনি সময় তোমায় প্রথম দেখলাম, কি আশ্চর্য! তুমিও পড়েছ জলপাই রঙের শাড়ি। মা করে তাকালাম, দেখলাম তুমি অপ্রস্তুত হলে। ভাবলে হয়তো মানায়নি বুঝি। আহা, যদি জানতে কি ভালোই না বাসতাম এই জলপাই রং। এই যে দ্বন্দ্বের শুরু প্রিয়তমা, আজও তার মানে বুঝলে না। যুদ্ধ আমার সব নিয়েছে দেখো, দীপ্ত যৌবন, জীর্ণ কুটির, একটিমাত্র ভাই। সবার শেষে তোমার পালা তাই। তোমায় আমি আঁকড়ে ধরি গুপ্তধনের মতো। ভালোবাসার যুদ্ধ বিরোধ আমার মৌন ব্রত। ঘরণী। এখানে কবি পত্নীর জন্য লেখায় কবিতা। মনে হলো এই তো সেদিন ঘরে এলে ঘরণী হয়ে। এই তো সেদিন গেল কোণে দেখা দিয়ে আংটি বদল, পাঞ্চিনি, লাল শাড়ি, কবুল গলা। মায়াবী সময় দেখো দ্রুতই ঘোরায়। কপালের বলিরেখা বিস্তৃত হয়, চুলের কলক, চশমার স্ফীত কাঁচ, ঝাপসা অতীত। হাঁটি হাঁটি পা ফেলে প্রবেশ করলে যে ঘরে, সেই ঘরে তোমারই এখন সারাটা প্রহর কাটে। তোমার হাতের ছোঁয়া দেয়ালের প্রতিটি পটে, পায়ের চিহ্ন ঘুরে ফিরে বিশাল জমিন জুড়ে। কখন যে এমন নিজের মতন গুছিয়ে নিয়েছো সব, অজান্তেই ঘটে গেল কেমন অলক্ষ্যে নীরবে। কি করে করলে জয় সকল বিষয়? সারাটা জীবন ধরে পারিনি যা আমি। কোথায় রেখেছি ওয়ালেট, চশমাটা গেল কই? সময় হয়েছে চুল কাটার, নখগুলো বেজায় বড়। টেবিলের অ্যাটিকেট, কাপড়ের যত্ন নেওয়া ঠিকঠাক, এইসব ছোটখাটো জীবনের প্রয়োজনগুলো কখনো হয়নি মনে অমন বিশাল কিছু, যেমনটি এখন তোমার নজরে রাখো। অফিসের ব্রিফ কেস, লাঞ্চ বক্স, আইফোন, নীল টাই, টিফিন ক্যারিয়ারে দেয়া ভুনা তরকারি, এত সব খুঁটিনাটি খবরদারি, খুনসুটি, অভিমানী, রকমারি দিন মনে আছে সবই। শুধু ঘটা করে কখনো হয়নি বলা, না বলা কত কি মনের কথা। আরে বলেও হতে না বলা সবটুকু শেষে
তোমার বিষয়ে যত কথা বলা, যত লেখালেখি, যতই ভালোবাসা, জড়িয়ে ধরা, আদর করা, কিছুতেই হবে না জানি নিজের কথাটা সাজিয়ে বলা। তোমার দেহের বাঁকে জীবনের চক্রবাক, চোখের তিতিরে দেখি স্বপন ভাসে, চুলের গভীরে দেখি মহাশূন্যতা। শূন্যতায় তুমি বিন্দু হয়ে আছো, জীবনের শুরুর মতো ক্রমবিস্তৃত। বিকেলের হালকা হাওয়ায় কিংবা রবিবার ছুটির সকালে পাশে এসে বসো যখন চায়ের পেয়ালা হাতে, আলসে আয়েসে কৃপায় শরৎ হাসে, কিংবা ফুটন্ত ঠোঁটে কখনো বসন্ত নামে, কখনো এই ধরনী তুমি হয়ে যাও স্বপন চারিণী। ভুলে যাই কি নামে ডাকবো তোমায় সময় সময়, তোমার নামের অর্থ বিস্তৃত অভিধানে। কিছু কিছু নামই শুধু তোমারই জানা, কিছু জানি আর কিছু হবে না কখনো জানা। ঘরণী, তুমি ঘরণী হয়েই রয়ে গেলে অপার বিস্ময়ে। না টেনে স্মরণ না করে আমাদের আসলে কোনো উপায় থাকে না। যে শব্দবন্ধ নিয়ে হুমায়ুনের নানান ধরনের শব্দ প্রয়োগের কথা বলা হয়েছে, কিছুটা অর্থ কিছুটা নিরর্থ, তেমনি একটু উল্লেখ করে বলি, আপনারা জীবনানন্দ দাশের যারা ভক্ত এবং পাঠক তারা নিশ্চয়ই পিরামিড কবিতাটা পড়েছেন। সেই পিরামিড কবিতায় একটি শব্দবন্ধে তিনি জীবন ও মৃত্যুর যে যুগলবন্ধী ঝঙ্কৃত উপলব্ধি, যেটা আমাকে আমরা বলি, উপস্থাপনায় তিনি বারবার জীবন ও মৃত্যুর প্রসঙ্গ নিয়ে এসেছেন। মিলেছে মৃত্যু ও অমরতার বাণী। শব্দটা হচ্ছে মেন্নন। আপনারা যারা কবি তারা তো পরিচিত, এবং যারা কবি নয় আমার মতো অকবি তারা তো ডিকশনারি ঘেটে ঘেটে যেটা আমি বের করেছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি। মেন্নন প্রাচীন ইথিওপিয়ার রাজা টিথোনাস তার স্ত্রী ঈশের পুত্র। ট্রয়ের যুদ্ধে অ্যাক্লিয়াসের হাতে সে মারা গিয়েছিল। শোকাতুর মা পুত্রের পূর্ণ জীবন প্রার্থনা করলেন জিউস থিবের কাছে। মন্দির বেদিতে স্থাপন করলেন তার প্রাণ চিরকালের জন্য। একটি বিশিষ্ট পুরাণ চিত্রকল্পে মৃত্যুর মাঝে এক অমরত্ববোধের সংস্থাপন, যেন মাতা পুত্রের চিরকালের স্নেহ সম্পর্কে মরণশীল জীবনের মধ্যে অমরত্ব বিন্দুর প্রতিষ্ঠা। আমরা এখন হুমায়ুন কবিরের কাছে শুনব জীবন ও মৃত্যু, সময় ও জীবন। এই প্রেক্ষিতে কবির কণ্ঠে কবির একটা বা দুটো কবিতা এবং এই সম্পর্কে তার ভাবনা। এরপরে শেষ করবেন কাজী আরিফ আরো দুটো কবিতা পড়ে। কবি হুমায়ুন কবির। আপনাদেরকে আরো মনে করিয়ে দিচ্ছি আমার প্রশ্নটা। পূর্ণেন্দু পত্রের প্রসঙ্গে যে কথাটা উঠেছে তার উত্তরও কিন্তু আপনারা আশা করবেন নিশ্চয়ই। কবি পত্নী সামনে বসে আছেন, লজ্জার কিছু নেই। কবি হুমায়ুন কবির। তো আপনি প্রশ্ন করতেই পারেন, আমি উত্তর নাও দিতে পারি। আসলে এখন প্রায় 11টা বাজে, তো কবিতার অনুষ্ঠানের জন্য বেশ রাত।
করে আরেক ভাই প্রান্ত এবং উনি যে আজকে এই আয়োজনটা করলেন বা এই আয়োজনে আসলেন, আমি কৃতার্থ, আমি অত্যন্ত সম্মানিত এবং এটা ফিরিয়ে দেওয়া যাবে কিনা আরেক ভাইকে আমি জানি, শুধুমাত্র আমি অভ্যস্ত আমার নামের আগে ডক্টর বলে, কিন্তু আমি যখন লিখি আমি সেটা ব্যবহার করি না এবং পছন্দ করি না, কারণ ওটা আমার আর একটা পরিচিতি। এখানে আজকে যেহেতু আমার কবিতার উপর এই আয়োজন এবং আরিফ ভাই আবৃত্তি করলেন, তো আমার নামের সামনে অনেকেই কবি হুমায়ুন কবির এই বিশেষণটা ব্যবহার করেন। তো সেই অর্থে হয়তো আমি আজকে এক সন্ধ্যার জন্য কবি, কিন্তু আমি নিজেকে কবিতার কর্মী মনে করি, কবিতার নির্মাণ করি, আমি চেষ্টা করি। হয়তো বলা চলে কবিতার চাষি, তাও আবার বর্গা চাষি। চাষাবাদী হয়তো আধেকটা ঘরে আসে গোলা তুলি, এবং সেই তোলা জিনিসগুলো হচ্ছে যারা পড়েন তাদের ভালোবাসা, তাদের উপদেশ এবং আরো সামনে যাওয়ার জন্য অনুপ্রেরণা, সেগুলি আমার গোলায় তোলা দেওয়া। তো আমার মনে হয়, যেটা আমি বিশ্বাস করি, এবং তীর্থযাত্রী বইটাতে আমার এই নিয়ে একটা ব্যাখ্যাও আছে, যে আমার মনে হয় দুনিয়ার সব ভালো কথা ইতিমধ্যেই বলা হয়ে গেছে, আমরা সেটাকে হয়তো ভিন্নভাবে তুলে ধরতে পারি। সেরকম আমার আরেকটা ধারণা আছে যে আমরা যতই লিখি না কেন, হয়তো আমাদের আসল লেখাটা লেখা হয়নি। আমি জানি না সেটা কখনো হয় কি। আমার বিশ্বাস একজনের লেখা একটা লেখা নয়, তার সামগ্রিক সৃষ্টির একটা মূল্যায়ন। সেই অর্থে আমি একদিন যা লিখেছি আসলে সেগুলো লেখা হয়নি। তো আমি আজকের যে আমার কথা বলাটা, সেটা আমাদের ইয়েতে ছিল না। বিশেষ করে আরিফ ভাই কবিতা পড়ার পরে অন্য কারো সেখানে কণ্ঠ দেওয়াটা একটা ধৃষ্টতা, তো সেটা চাইনি। কিন্তু আমার মনে হয় যেহেতু একটা কবিতা পড়তেই হবে, আমি একটা কবিতা পড়ব, যেটা বেশি দিন হয় নাই আমি লিখেছি। প্রসঙ্গক্রমে আমি বলবো যে এখানে আরিফ ভাই যে কবিতাগুলো পড়লেন, অনেকগুলি আমার অনেক আগে লেখা, স্পষ্টতই দ্রুতভিত্তিক যে কবিতাগুলো, এমনকি পাতারং যেটা আপনি বললেন, পাতারংটা খুব সব 1973 সালে লেখা। এটা পরে তখনকার সময় আমাদের অনেকের ভেতরেই খুব অনেক আলোচিত কবিতা ছিল, বিশেষ করে দ্রুতভিত্তিক কবিতাগুলো তখন বিভিন্ন পত্রিকায়, সেটা তাও মনে হয় 74-75 সেগুলো প্রকাশ হয়। এই কবিতাটা আমার সাম্প্রতিক কবিতা, এখানে আমার চিন্তা চেতনা কিছুটা আমি বলবো ম্যাচিউর দিক নিচ্ছে। নাম একটি কবিতার জন্য। একটি কবিতার অপেক্ষায় আছি সেই সকাল থেকে, গেল রাতে গাঢ় ঘুমে ফিরে এলো আবারও কেউ অচেনা অলৌকিক, বারংবার স্বপ্ন দেখায় আর আবিষ্ট হয়ে আমি সেই মোহক্লিষ্ট স্বপ্নকে ধরতে চাই, কালোজয়ী সৃষ্টির আশায়। মনে হয় সত্য হোক মোহময়ী ভ্রম, স্বপ্ন সংগ্রামে জন্ম নিক শ্রেষ্ঠ পঙ্ক্তিমালা, কাব্য লক্ষ্মী উড়ে আসুক ঘরে আরশি কবির মতো। এখনো অপেক্ষায় আছি তাই তরঙ্গময় সাগর সৈকতে, সকাল ছাড়িয়ে ক্রমশ বিকেল গড়িয়ে রাতের গভীরে গাঢ়তর রাত, তমসা বিধুর তন্দ্রালু রাত, আদিগন্ত সুন্দর অন্ধকার রাত, কদর্য আড়াল করা নিস্তব্ধ রাত, আলোর কষ্ট নষ্ট করা নিঃসঙ্গ রাত, বান্ধবী বনিতার গন্ধর্ব রাত, আয়েশি দয়িতার মুগ্ধতার রাত, আদিম সুন্দর রাত, মায়ের আঁচল ঘেরা মমতাময়ী রাত, ঘুমন্ত শিশুর খিলখিল রাত।
ভোরের উজ্জ্বল আলোয় বসেও আমি সেই অদৃশ্য রাতের অন্ধকার খুঁজি, কারণ অন্ধকারে সাদাকলো নেই, মুখ দেখা দেখি নেই, চেহারার চমক নেই, শব্দ যন্ত্রণা নেই, ঘুমের অতলে এমনকি স্পর্শের আকুতি নেই। আমি সেই অভিকর্ষ অন্ধকারের অপেক্ষায় বসে আছি অনন্তকাল, যখন মধ্যাকর্ষণ আক্রান্ত সময় থমকে দাঁড়ায়, মৃত্যুর মতো স্থির হয়ে যায়, রুদ্ধ আলোর তরঙ্গমালা স্থবির হয়ে রয়, কৃষ্ণ বলয়ে বৃদ্ধ শিশুরা যুগপথ জন্ম নেয়। যখন বাতাস বইবে শব্দহীন, অন্ধকার জ্যোৎস্নাবিহীন, অনুভূতি ইন্দ্রিয়হীন, দেখেও দেখি না, শুনেও শুনি না, বৈভব ভালোবাসা গৃহমায়া প্রেম প্রভৃত প্রভাব গ্রহণে অক্ষম প্রাণ, মৃত্যু পথরূপী পথিক আমি, নক্ষত্র বলয়ের বাইরে তখন শুভ্র বামনের হাত ধরে ভাসছি তো ভাসছি, ওজন রহিত কালের অতীত। মহাবিশ্বের বৃত্ত বলয় ছেড়ে উড়ে উড়ে এখনো কালোত্তীর্ণ কবিতার কথা ভাবি, চোখ যায় গৃহমাতৃকায় অসত্য পারে, ধ্যানের গভীরে কে যেন বলে পৃথিবী প্রভূত প্রভাবশালী, বটবৃক্ষের ছায়ায় বসে প্রকৃত কবিতা লেখা হয় না কখনো, অতীতের কোনো লেখাই কবিতা হয়নি আমার। অবশেষে মৃত্যুই যখন কালোত্তীর্ণ সত্য, একটি কবিতা লিখব বলে তাই মৃত্যু অপেক্ষায় আছি, এখনো আছি, অপেক্ষায় আছি। আমি বলবো না, এবং আরিফ ভাই যদি আরো দেখে পড়ান আপনি তো ক্লান্ত, এখানে শেষ করবে কোনো আপত্তি নেই। অনেক ধন্যবাদ আরিফ ভাই, অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা এবং ভাই আপনাকে, যারা এখানে এসেছেন সবাইকে, এবং আমার কবিতার উপর যারা কথা বললেন তারা সবাই শ্রদ্ধেয়, এবং আমি তাদের কাছ থেকে কবিতা শিখি এবং শেখার প্রচুর বাকি, সেটা আমি প্রতিদিনই বুঝি, আজকে বুঝলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। একজন পাখি দেখা পথচারী বলেছিল ম্লান হেসে, মৃধায় রেখেছ বসে দূরবীনের অহংকার। আসলে মানুষ চিরকালেই বুঝি অবুঝ শিশু, ঘুমেও আগলে রাখে রূপকথার পুঁথি। আমরা ঘুমের মধ্যেও একটি স্বপ্নকণ্ঠ আমাদের কানে রনরন করতে থাকবে। কাজী আরিফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা কবি হুমায়ুন কবিরের কবিতা শুনলেন এবং আবৃত্তিকার কাজী আরিফের কণ্ঠে, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আজকের এই অনুষ্ঠানটি যদি পূর্ণ হতো না যদি না আমরা আবু রায়হানের সহায়তা পেতাম। আবু রায়হানকে ধন্যবাদ, এবং অন্যান্য যারা আমাদেরকে আনয়ন করেছেন, শিল্পী তার মধ্যে অন্যতম, এবং আপনারা যারা বড় আছেন, যারা ছোট আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা। আরিফ, তুমি কি বলতে চাও? কিছু বলতে চাই না, শুধুমাত্র এটা হয় কি ডিহাইড্রেশন হলে ওদের গলাটা বসে যায়, ডিহাইড্রেটেড হলে গলাটা চুষে খায়, জোকের মতো কিছু এসে গলার ভেতরে বসে ওটাকে চুষতে থাকে মনে হয়। শুধুমাত্র এইটুকু বলি যে আরো কয়েকটা কবিতা ছিল, পড়তে বলে ভালো হতো, এবং আপনারা যারা কবিতা লেখেন তাদেরকে বলি আমি প্রত্যেকের কবিতা খুব ভালোবেসে পড়ি। আমি একজন সত্যি ভালো পাঠক। কবিতা পড়াটাই যেন আমার অন্যতম প্রধান কাজ, কারণ আমার পেশা স্থাপত্যবিদ্যা, ওটার সাথে কোথাও একটুখানি কবিতার মিল আছে। ইংরেজিতে
ফ্রোজেন পোয়েট্রি বলে আর্কিটেকচারকে। এখান থেকে হয়তো রসটা পাওয়া যায় আমার কবিতা, আমি যাদের কবিতা পড়ি তাদের থেকে, ওটাই হয়তো হবে। কারণ যখন কবিতা পড়ি আসলে তখন কারণ হিসেবে বলছি যে আমি কিন্তু এই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা একটা অসংযোগের মধ্যে থাকি, সংযোগ থাকে না আপনার সাথে আমার, যদিও পড়ি আপনারা হয়তো শোনেন, কিন্তু আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকি না, তখন থাকি না। এটাও যেমন সত্যি, তেমনি আমি যখন কবিতাগুলো তৈরি করি তখন কিন্তু কবিতাটা এতটা ভেতরে থাকি আমি নিজেও জানি না যে কখন তৈরি হয়ে যায়। আমি এখন কিন্তু আমার কবিতাগুলো পড়লে কিন্তু মানে মাইক্রোফোনে না, শুধুমাত্র একটা জায়গা ছাড়া সামনাসামনি পড়লে কিন্তু আপনারা বলবেন যে এটা আবৃত্তি হয় না। এটাও একটা আমার কি বলবো কি বলে কনফেশন শব্দটা বাংলা করলে যা দাঁড়ায়, এটা একদম কনফেশন করে বলছি আমি, যে আমি নিজে কখনোই বুঝতে পারি না যে একটি কবিতা আবৃত্তি হয়ে উঠবে কিনা। এই প্রসঙ্গে একটা কথা এখন মনে পড়ে গেল এবং ওটা বলেই আজকে আমি সেটা হচ্ছে 80 দশকে প্রথম দিকে রফিক আজাদ একটা ধোয়া তুলেছিলেন যে পরের ধনে পোদ্দারি করে কাজে, তখন কেবল আমি টানা মেলার চেষ্টা করছি। আমার একটা সংকলন বেরিয়েছে, আবৃত্তি সংকলন পত্রপুর, সেই সময় রফিক আজাদ সব জায়গায় বলে রাখতেন কাজেরই পরের ধনে পোদ্দারি করে। কিন্তু রফিক ভাইয়ের সাথে এতই ওঠা বসা, একটা সময় বললেন যে না আমি খুবই দুঃখিত যে আসলে এটা আমি তোমার সাথে হিংসের ছলে, মানে ওনাদের চাইতে বেশি পপুলার হয়ে যায় আবৃত্তি শিল্পী কবির চাইতে। কবি ভুলে যান যে তিনি মূলটা রচনা করেছেন। যদি একটা জিনিস কাজ করে আমার চাইতে বেশি পপুলার হয়ে গেল কাজে আর তবে উনি ভুলে যাওয়ার, তখন রফিকাকে বোঝানো হলো যে আপনার কবিতা তো আমি বলে না, আরে আরে আপনার কবিতা আগে দর্জন করতে, কারণ 500 জন একসাথে শোনে। আপনার ভালোবাসা মানে কবিতাটা যখন আমার গলা দিয়ে বেরোলো তখন একসাথে 500 জন 5000 পর্যন্ত শুনেছে, আপনারই তো কাটতে বেড়ে যাওয়ার কথা। তখন অবশেষে একটা সময় তিনি আবার তার সাক্ষাৎকারে বললেন যে না আমি যা বলেছিলাম সেইটাকে আমি উইথড্র করছি। আজকের মতো এইখানেই এই কথা দিয়েই শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো কেমন থাকবেন। আর এই আমার জন্য কবিতা লিখলেন, আমার জন্য কবিতা লিখলেন ফকিরকে বলছি, তারপরে ওর নাম কি আমাদের লদি, তারপরে ওইখানে মোমিনকে দেখতে পাচ্ছি, আর কে কে কবি আছে ওই পেছনে কবি আছে সবাই অনেক আছে। আচ্ছা কিন্তু তোমরা আমার জন্য কবিতা লিখবে, আমার জন্য কবিতা লিখলে আমি তোমাদের আরেকজন আছেন এখানে, আমার জন্য লিখলে আমি পড়ে দেবো, না লিখলে কিন্তু পড়বো। আচ্ছা আমরা একটা জিনিস তো জানি যে আরেকটু বলল কবি এবং আবৃত্তিকারের যে দ্বন্দ্ব এটা কিন্তু আছে, এবং আমার মনে হয় এটা থাকলেই কবিতা আরো ভালো পড়া। আপনাদেরকে আবারও শুভরাত্রি। ওখানে যদি কিছু খাওয়ার টাওয়ার রাখা আছে আপনারা অংশগ্রহণ করলে খুশি হব। ধন্যবাদ। স্যার চলেন। কই আপনার